নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। Right. Hey. ও ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করতে পেরে আমি সম্মানিত ও বিশেষভাবে ধন্য। এই সরকার দীর্ঘ বছরের সংগ্রাম এবং আমাদের কার্যকর্তাদের অপরিসীম ত্যাগের ফল। স্যার, গত 4 মে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা শুধু সরকারের নিয়মতান্ত্রিক পরিবর্তন নয়, তার থেকে বেশি। এই পরিবর্তন প্রায় 5 দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে পশ্চিমবঙ্গের জনগণের নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয়। 19 শতকের মাঝামাঝি থেকে স্বাধীনতা লাভ করা অবধি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে এবং দেশের ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড ভূমিকা পালন করেছে। দুঃখের বিষয়, আজ আমরা সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্ত সীমায় পৌঁছে গেছি। এই জন্যে যথার্থই আমরা আমাদের সামনের কাজকে একটা মিশন হিসেবে, যা বাংলাকে নতুন রূপে কল্পনা করা ও জাতীয় ক্ষেত্রে তার ন্যায্য স্থান পুনরুদ্ধারের একটি মিশন।
পশ্চিমবঙ্গের জনসাধারণ আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে নতুন সরকার এমন এক বাংলার স্বপ্ন দিয়েছে যা সমৃদ্ধ কিন্তু সংবেদনশীল, আধুনিক কিন্তু ঐতিহ্যভিত্তিক, বিশ্বে প্রতিযোগিতামূলক কিন্তু স্থানীয়ভাবে অন্তর্ভুক্তিমূলক। আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা, একটি উন্নত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ। এই ভূমি শক্তি ও ভক্তির ভূমি। আজ যেহেতু আমরা সভ্যতার আত্মা পুনরুদ্ধার অঙ্গীকারবদ্ধ, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি। আমি এটা সংক্ষেপে বলবো, আমার বাজেট স্পিচটা বেশিটাই বাংলায় বলবো, কিন্তু একটা দুটো অংশ ইংরেজিতে বলবো, কারণ এটার একটা সর্বভারতীয় একটা গুরুত্ব আছে, সেই কারণে যাতে পশ্চিমবঙ্গের বাইরে যারা দেখছে তারা এটা জানতে পারে। প্রথমত, সেবা শক্তি। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। আমি একটু আমাদের ঋণ বোঝা নিয়ে একটু কথা বলব। Our government has inherited a massive debt of 8,15,891 crore as a legacy. This is a potentially crippling debt. However, with the support of the Government of India and fiscal reforms, we will try to put it on a sustainable path. In this budget, the revenue deficit as a percentage of GSDP, that is the state domestic product, is projected to be 1.02%, down from the revised 2025 figure of 2.07%. The fiscal deficit as a percentage of GSDP will be 2.9%, down 3.40%. And the debt stock as a percentage of GSDP is projected to be 37.98%, down from 38.29%. মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। আমরা স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইনভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। রাজ্যে জনগণের আস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে দ্বারা 820820, আমি আরেকবার বলছি, 822820 টোল ফ্রি হেল্পলাইন মাধ্যমে স্বচ্ছতার তার সরাসরি সরকারের কাছে যোগাযোগ করে তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারেন। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।
কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলিং, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনটাকে উন্নত করা হবে। কাঁথি 1 ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এখতিয়ার বাড়ানো হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমরা পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করতে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করছি। আমরা রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে পেপারলেস করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মসের পরবর্তী ধাপের সূচনা করছি। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর আধার সিডিং চালু করা হবে। রাজ্য সরকার পৌর এলাকায় জমির রেকর্ড আধুনিকরণের লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ হিসেবে DILRMP অধীনে ন্যাশনাল জিওস্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পে যোগদান দায়বদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, পরে বুঝতে পারি। আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা অনলাইন নথি পরীক্ষা, অনলাইন স্লট বুকিং, বায়োমেট্রিক ফেশিয়াল রেকগনিশন, অনলাইন মাধ্যমে কাগজবিহীন রিফান্ড, অত্যাধুনিক রেজিস্ট্রেশন রেকর্ড সংরক্ষণ এবং রেজিস্ট্রেশন অফিসগুলোতে সর্বসাধারণের জন্য আধুনিক সুবিধাযুক্ত পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করব। এর মধ্যে ভেহিকল লোকেশন ট্রাফিক ডিভাইস থাকবে চুরি করা গাড়িগুলো ধরার জন্য। পাথর, বালি, গ্রানাইট এবং অন্যান্য মাইনার খনিজের আইনসঙ্গত খনন নিশ্চিত করতে মাইনার খনিজের সকল মুলতবি হওয়া অকশন, ই অকশন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে। রাজ্য সরকার নতুন সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য নিউ টাউনে প্রায় 5 একর জমি দেবে। কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলা হবে। এবার আপনাদের জন্য বিশেষ কিছু।
এমএলএর প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল। হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম, এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরও 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটাই এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা, যেটা হচ্ছে ডিএ, ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন
ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুমের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্যে আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করব। আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই জন্যে এই আর্থিক বছরের জন্য আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি। ভিবি জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। 125। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা
সকলের জন্য আবাসনের সুবিধে নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেয়া হবে। আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে। এবার একটা দার্জিলিং এর জন্য একটু ইংরেজিতে বলে দিচ্ছি। West Bengal tea tourism policy allows diversion of 30% tea estate land for commercial purpose. Concerns have been raised by tea garden workers and other marginalized groups living in tea garden areas against this policy on account of environmental issues. In order to maintain ecological balance and preserve cultural heritage in the tea garden areas, I propose to reduce the quantum of land that tea gardens can commercially utilize for tea tourism and other business to 15%. শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলায় জনপ্রতি 5 টাকায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরও 210 এমন কেন্দ্র চালু করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 3টে বিশেষ আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী বাস করে, যেগুলি হলো লোধা সবর, টোটো এবং বিরহর। আমি তাদের জন্য সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণের একটি প্রকল্প ঘোষণা করছি। প্রতি সপ্তাহে এই আদিবাসী গোষ্ঠীগুলো প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। রাজ্যে তফসিলি জাতি মানুষদের অর্থসামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু হয়েছে। এই অর্থ বছরে 500 কোটি টাকা ব্যয় করে প্রায় 1500 থেকে 2000টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। আমি একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করার প্রস্তাব করছি, যা গিগ ওয়ার্কারদের জন্য নির্দিষ্ট কল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক সুরক্ষা বাস্তবায়িত করবে। এছাড়াও গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেয়া হবে। তাদের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন। আমাদের সরকার রাজ্যের অভিবাসী প্রবণ এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবনের সুযোগ তৈরি করার বিশেষ উদ্যোগ নেবে। এটা পুরো পরিযায়ী শ্রমিকের সমস্যাটা নিয়ে। দ্বিতীয়, আমরা আসছি নির্মাণ শক্তিতে।
ভারত সরকার স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্যাসি বলে এর মাধ্যমে পরিকাঠামো প্রকল্পের রাজ্যগুলোকে সহায়তা দিচ্ছে। পরিকাঠামো তৈরিতে আরো আর্থিক পরিসর বাড়াতে এই স্কিম কার্যকরী ভূমিকা পালন করবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলোকে উন্নয়ন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে ভিত্তি পরিকাঠামো, বাসস্থান ও হসপিটালিটি নেটওয়ার্ক নির্মাণের জন্য সিটি ইকোনমিক রিজনসের স্কিম বাস্তবায়িত হচ্ছে। ভারত সরকারের পূর্বোদয় প্রকল্প একটি সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের উদ্যোগ, যেটির লক্ষ্য পূর্ব ভারতকে শক্তিশালী করা। এই সংকল্পে করা হবে। Eastern dedicated freight corridor linking Dankuni with Ludhiana has been implemented by the Government of India. Our government will take proactive steps to solve the bottlenecks, including land acquisition, and complete the last linkage between Ondal and Dankuni, and also develop Dankuni as a multimodal logistics hub. In addition, our government will also take proactive measures to implement Dankuni-Surat dedicated freight corridor as announced in the union budget to improve logistics and reduce time travel for goods trade. বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামার মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। আমি 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। আমি প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। ভাগীরথী এবং গঙ্গা, কেউ হুগলি বলে, দক্ষিণবঙ্গের অন্যতম দুটি প্রধান নদী। এই অঞ্চলের পরিকাঠামোর ঘাটতি মেটাতে আমি 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি, যার মাধ্যমে এই নদীগুলোর ওপর জেটির উন্নয়ন, জেটিগুলো ও গ্রামীণ বাজারগুলোর মধ্যে সংযোগকারী রাস্তার নির্মাণ, বাজারগুলির উন্নয়ন এবং সংলগ্ন অঞ্চলগুলির মৎস্য চাষের উন্নয়ন করা সম্ভব হবে। সুন্দরবনে আসা যাক। এই অঞ্চলের পন্টুন ভিত্তিক জেটি এবং এই সম্পর্কিত পরিকাঠামো নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। কলকাতা পৌরসভা অঞ্চলে
যানজট উল্লেখভাবে হ্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব। এর জন্যে শালিমার টু গার্ডেন রিচ মধ্যবর্তী অঞ্চলে রো টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হচ্ছে। গঙ্গা নদী তীরে সৌন্দর্যায়ন প্রকল্পের প্রস্তাব করা হচ্ছে, যার ফলে নদীপথে যাতায়াত, জনপরিসর এবং পর্যটনের পর্যায়ক্রমে বিশেষ উন্নতি সম্ভব হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রক স্কিমের অধীনে রোড ওভার ব্রিজেস নির্মাণ করা হবে। এর মধ্যে 70টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ কুলপি সহ কয়েকটি ছোট ছোট বন্দরের উন্নয়নের সম্ভাবনা আছে। এগুলি পণ্য এবং যাত্রী পরিবহন, মৎস্য চাষে সহায়তা এবং আঞ্চলিক বাণিজ্যের সুবিধার্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্যাসেঞ্জার জেটি, কার্গো হ্যান্ডলিং টার্মিনাল, ইভ্যাকুয়েশন মেকানিজম, জনগণের জন্য সুবিধা সংযোগকারী রাস্তাগুলি উন্নয়ন এবং এই সম্পর্কিত যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ছোট ছোট বন্দরগুলির পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। একটা ম্যারিটাইম বোর্ডও তৈরি হবে, যেটা শক্তিশালী করা হবে। এয়ারপোর্ট নিয়ে কিছু কথা। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion, and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. বিদ্যুতের একটা শর্টেজ হতে পারে। এই বিপুল বর্ধিত চাহিদা মেটাতে সরকার ট্যারিফ ভিত্তিক প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বান করে সরকারি ও বেসরকারি খাতের আইপিপির মাধ্যমে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। পিপিপি মোডে সান্তালদিতে 2/800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সোলার এনার্জি ব্যবহার বৃদ্ধির এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বক্রেশ্বর অনুমানিক মোট 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সমন্বিত মেগা ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক টেকনিক্যাল টার্ম তো প্রকল্প স্থাপন করা হবে। 15টি নতুন 33/11 কিলোওয়াট সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়াও 12টি শহরের মাটির নিচে নতুন কেবলিং প্রকল্প চালু করা হবে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আমি ডিটেল ড্রয়িং, প্রাথমিকভাবে প্লান্ট ও মেশিনারি সংগ্রহ এবং বাকি জমির অধিগ্রহণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্প করা হবে, যার মাধ্যমে গ্রাহকেরা রুফটপে সোলার এনার্জি ব্যবস্থা স্থাপন করতে পারে।
এর জন্যে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। এই প্রসঙ্গে এসসি এসটি পরিবারগুলোকে 5,000 টাকা অতিরিক্ত দেয়া হবে। 5,000 টাকা। পূর্ব মেদিনীপুরের জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ মানে সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য 50 একর জমির ওপর প্রশিক্ষণের সুবিধে সহ একটি ফরেন্সিক ল্যাব স্থাপন করা হবে। ধাপা মানে কলকাতায় একমাত্র সক্রিয় ডাম্প সাইট, যেটা অনেকগুলো আরবান লোকাল বডিতে পরিষেবা করে। আমি এখানে দীর্ঘস্থায়ী সমন্বিত সুবিধার বিকাশের জন্য কেএমসির উপলব্ধ 73 হেক্টর জমি ব্যবহারের প্রস্তাব করছি। এই প্রকল্পে বায়ো সিএনজি, আরডিএফ পাওয়ার, ইনভার্টেড কম্পোস্টিং, জৈব চিকিৎসা বর্জ্যের অপসারণের ব্যবস্থা করা হবে। জ্ঞান শক্তি মানে শিক্ষার ক্ষেত্রে আসা যাক। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষার উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আইটিআইগুলির আধুনিকরণের জন্য পিএম সেতু মানে পিএম স্কিলিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই প্রকল্প বাস্তবায়িত করা হবে। আমি এই ক্ষেত্রে 570 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হচ্ছে। আইআইটি, জেইই, নিট, ক্যাট, সিএ এবং সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আরম্ভ করা হবে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। প্যারা টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষার সুযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে এবং ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করে আমি তাদের মাসিক সম্মানী 5,000 টাকা বৃদ্ধি করার
পিএম পোষণ প্রকল্পে গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাদের মাসিক সম্মানী 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরে এভিজিসি এক্সআর সেক্টরে প্রায় 1 লাখ ছাত্রছাত্রী ও যুবদের ট্রেনিং দেওয়ার প্রস্তাব রাখছে। আমি এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এছাড়া 3D অ্যানিমেশন এবং ভিএফএক্স এর নতুন কোর্স চালু করার প্রস্তাব রাখছি। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে 50 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। এছাড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ রাখছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি
যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখন আসা যাক জীবন শক্তি। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। রাজ্য সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা পিএমবিজেপি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলোকে সাধারণ শ্রেণীর ওষুধগুলো সমমানের ব্র্যান্ডেড ওষুধ চেয়ে 50 থেকে 80% কম দামে পাওয়া যায়। Affordable medicines and reliable implants for treatment scheme চালু করা হবে, যার মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্ট 50% থেকে 90% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন এবং 450টির বেশি পোস্ট গ্র্যাজুয়েট আসন, পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের ঘোষণা করাচ্ছি, যেখানে রাজ্যের সদর দপ্তর ও আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পর্যাপ্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিযুক্ত থাকবে। মেডিকেল ট্যুরিজম ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে। অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট অর্গানাইজেশনকে আমন্ত্রণ জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে তারা সরকারকে অন্তত 50% বেড সম্পূর্ণ বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত মূল্যে দেবে। পশ্চিমবঙ্গকে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেসরকারি সেক্টরের জন্য যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের বর্তমান হাসপাতালগুলোকে উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীঘা, দার্জিলিং ও ফারাক্কার ট্রমা সেন্টার স্থাপন করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স এবং
দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে। মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। রাজ্যের সব সরকারি হসপিটালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। 2017 থেকে বর্তমান হারটি চালু চলছে। এখন এই ফুল রাইসের যে অংশটা ছিল সেটাকে 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হচ্ছে। রাজ্যের প্রধান নদীগুলোর জন্য নদী অভিবাহক ভিত্তিক প্ল্যান, রিভার বেসিন ওয়াইজ প্ল্যান তৈরি করতে একটা সার্বিক পন্থা গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য হবে জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাশয়কে যুক্ত করে নদী বেসিনগুলোর মধ্যে জলের আদান প্রদান ঘটনা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1353 কোটি টাকা প্রকল্প মূল্যে আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালু করার প্রস্তাব করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মোড়া নদীগুলো খনন করে মূল নদীগুলো যুক্ত করা হবে, যাতে এইসব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। ইছামতি ও গঙ্গা বা হুগলি যেটাই বলি ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলিতে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্যে লোয়ার সুন্দরবন সাস্টেনেবিলিটি হার্নেসিং ওপেন রিসোর্স ইকোনমি চালু করার প্রস্তাব করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্ব আছে, যার ফলে এলাকার ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পন্সার্ড ক্রিমের অংশ হিসেবে 1200 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় করে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলোর চিরস্থায়ীভাবে রক্ষা হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গা নদী বরাবর ড্রেজিং এর মাধ্যমে সকরিগলি প্যালিও নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে। এর ফলে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান বন্যা ফ্লাড প্রোন স্থানান্তর সুগম হবে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম হিসেবে অনুমানিক 1000 কোটি টাকা প্রকল্প ব্যয় সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ফেজ 2 বাস্তবায়িত হবে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ড এলাকায় সেচের ব্যবস্থা করে তিস্তা ব্যারাজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার অংশ হিসেবে অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিটসের অধীনে অনুমোদিত 11,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়িত হবে। স্থায়ীভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্রা 10% দিয়ে PMKSY PDMC সুবিধে নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে যা প্রকল্পের ব্যয়ের 55% বহন করবে। রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
দার্জিলিং ও কালিম্পং জেলার ঝর্ণাগুলি উচ্চ খুবই প্রাণধারা স্বরূপ ওই হাইল্যান্ডসের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, পাহাড়ে বন সৃজন ও স্প্রিং শেড ম্যানেজমেন্টের মাধ্যমে ঝর্ণা পুনর্জীবনের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এর ফলে পানীয় জলের প্রাপ্যতা বাড়বে এবং জল ভিত্তিক জীবিকার সুযোগ বৃদ্ধি পাবে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকারের কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারে। ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসেবে ভর্তুকি দেবে। দু সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে এপিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকেরা সহজেই সরকারি সুবিধে, সাশ্রয়ী ঋণের সুবিধে এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারেন, সেজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ফার্মার্স আইডি, সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের নামে পরিচিত, এই রাজ্যে ওটা চালু করা হবে। রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একযোগে আরবিআই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছি। এই উদ্যোগের ফলে ঋণ অনুমান সমসময়ে 15 দিন থেকে কমে 15 মিনিট হয়ে যাবে। যে অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি, সেখানে প্রাকৃতিক উপায়ে চাষের উৎসাহিত দিতে পিএম ন্যাশনাল মিশন ও ন্যাশনাল ফার্মিং চালু করা হচ্ছে। ধান চাষিরা যাতে উৎপাদনের জন্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে চাষিদের আরও সহায়তা দিতে খারিফ মরশুমে প্রতিটি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের চাষিদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ও খাদ্যের দামের ওঠাপড়া থেকে উপভোক্তাদের সুরক্ষা দিতে রাজ্যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান চালু করা হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থ সাহায্যে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার চালু করা হচ্ছে, যাতে 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সুবিধে ভর্তুকি দেওয়া হয়। আরও বড় 100 মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য আইসিএআর এর সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের ওপর উৎসাহ দেবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উদ্যান মানে হর্টিকালচারাল চাষিদের আরও আয় বাড়াতে উত্তরবঙ্গ, পাহাড়ি এলাকা, হাওড়া, নদিয়া, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর বাণিজ্যকে ফুল চাষে ক্লাস্টার গড়ে তোলার একটা প্রস্তুতি আছে।
আম হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হর্টিকালচারাল ফসল। আম চাষিদের আয় বাড়াতে ও ভ্যালিউ চেইন ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে আধুনিক ফসল সংগ্রহ প্রযুক্তিগত সুবিধে গ্রহণে উৎসাহ দেওয়া হবে। পশ্চিমাঞ্চল এলাকা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং মেদিয়া এই 6টি জেলা নিয়ে গঠিত। আমি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমে যে সাবসিডি ভর্তুকি পাওয়া যায় তার অতিরিক্ত 15% ভর্তুকি ঘোষণা করছি। এখানে আরো অনেকগুলো আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। ওখানে আমি সময়ের কারণে আমি অন্যদিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন চলে আসছি পেজ 36-এ। পেজ 36-এ চলে আসছে। আমাদের নতুন সরকার ইতিমধ্যে বিনিয়োগ বান্ধব ব্যবস্থার পরিবেশ গঠনের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। লজিস্টিক পার্কের উন্নয়ন এবং পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে বর্তমান পোর্টের আপগ্রেডেশন, সাগরমেলা 2 কেমিক্যাল পার্কের জন্য স্কিম, ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা এ দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল নোড করে এবং নদিয়া জেলার ধুলিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। একটা এমএসএমই এবং শিল্প প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দেবে। উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বিনিয়োগে অগ্রাধিকার দেবে। গ্রিন এনার্জি ব্যবহারে উৎসাহ দেবে এবং বিদ্যুৎ চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস ও ডিজাইন এটসেট্রা এইগুলো করা ইনসেন্টিভ পলিসি একটা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্যে 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। ভারত সরকারের রিজুভিনেশন অফ লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার স্কিমে রাজ্য সরকার প্রথাগত শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টারগুলো পুনর্জীবন ইচ্ছুক। বিশেষত হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রতিক্রিয়াকরণ ক্লাস্টার। এর জন্যে এই 2026-27 অর্থবর্ষে 1,000 টাকা দেওয়া হচ্ছে। 1,000 কোটি টাকা, সরি 1,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। তন্তু চাষের আধুনিকরণ, তন্তুজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, এই শিল্পের উন্নতি এবং বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্পটি চালু করা হবে। গঙ্গারামপুরের তাঁত এবং কুশমান্ডির কার্পেট শিল্পের পুনর্জীবনের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি টেক্সটাইল পার্ক তৈরি করা। শিলিগুড়ির একটি অন্যান্য কৌশলগত অবস্থান আছে। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টিমোডাল পরিবহন পরিকাঠামো, আধুনিক ওয়্যারহাউসিং সুবিধে, কোল্ড চেইন নেটওয়ার্ক, উন্নত সড়ক, রেল ও বিমান সংযোগের উন্নতির মাধ্যমে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যবসা কেন্দ্রে উন্নত করতে চায়। শিলিগুড়ি তথ্য প্রযুক্তি পরিকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে অনুমানিক করে 26 কোটি টাকা ব্যয় করে ক্যাম্পাসের মধ্যে প্রায় 50,000 স্কোয়ার ফুট বিল্ট আপ স্পেস সহ শিলিগুড়ির আইটি পার্কের উন্নয়ন করা হবে। আমাদের সরকার দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাব রাখছে।
স্মার্ট টেক্সটাইল উচ্চতর গবেষণা উৎসাহ দেওয়ার লক্ষ্যে ভারত সরকারের টেক্স ট্রামস কর্মসূচি চালু করা হবে। আমাদের সরকার 3 মাসের মধ্যে একটা স্টার্ট আপ পলিসি চালু করবে, যার মধ্যে 40 কোটি ইনকিউবেশন ফান্ড ও 60 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থা থাকবে। এখন আসছি আরেকটা কতগুলো যেটা সর্বভারতীয় কিছু তার একটা ইমপ্লিকেশন আছে। A Chief Minister's Science and Technology Talent Attraction Fund will be set up for attracting world-class scientists and technologists to build the technology-driven ecosystem in the state. এটা ভারতীয় প্রবাসী বাঙালি অনেকে আছে, তাদের জন্যই একটা এম। I propose an allocation of rupees 50 crore for this purpose in this financial year. This will also help re-establish the role of the state in frontier research and attract global talent. West Bengal is the only major state where urban land ceiling policy is being implemented. This has been a major investment bottleneck which hampers large-scale institutional investments. I hereby announce that Urban Land Ceiling and Regulation Act of 1976 will be re-examined to unlock the potential of developable land, attract investments and fuel economic growth. An endeavor will be taken for listing profit-making state public sector undertakings on the public stock exchanges, which will benefit the state by raising capital through disinvestment, unlocking hidden corporate value. The Calcutta Stock Exchange, an 118-year-old institution, is on the verge of closure due to several hurdles. The government proposes to support the revival of the Calcutta Stock Exchange so as to reclaim Calcutta's place as a financial center. বৃহৎ শিল্প বিনিয়োগ সহজ করতে ইজ অফ ডুইং বিজনেসের উন্নতির জন্য 100 কোটি টাকা ও তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রাসঙ্গিক অনুমতি নেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এটা 100 কোটি টাকার যারা তার বেশি যারা প্রপোজাল দিচ্ছে। এই পরিবর্তে রাজ্য সরকার এই অনুমতিগুলো প্রয়োজনীয় আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে রাজ্য পর্যায়ের এক সিঙ্গেল উইন্ডো স্কিম করে এটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা ও মঞ্জুর করবে। রাজ্য জুড়ে ইজ অফ ডুইং বিজনেসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে আমাদের সরকার রাজ্য শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির প্রকৃত সহায়ক বাতাবরণ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে চালু নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুমোদন, পরিদর্শন ও অনুগত্য পালনের প্রয়োজনীয়তার সামগ্রিক পর্যালোচনা করা হবে বলে যার লক্ষ্য হবে পদ্ধতির সরলীকরণ, যাতে উদ্যোগীদের ওপর নিয়ম পালনের বোঝাটা কমে। বর্তমানে চালু ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1963 নির্ধারিত সময়সীমার বাইরে দোকান খুলে রাখার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন রাজ্যের সফল সংস্কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপযুক্ত সংশোধনী ও সংস্কার এনে শক্তিশালী শ্রম আইন সুরক্ষা নিশ্চিত করে দোকান, রেস্টুরেন্ট, অফিস, লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি প্রতিষ্ঠানের 24 ঘন্টা চালু করার প্রস্তাব রাখছি, সাবজেক্ট টু আ নেগেটিভ লিস্ট। একটা নেগেটিভ লিস্ট এর মধ্যে থাকবে।
হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ থেকে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির জন্য রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তর করার উৎসাহ দিলে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য চাঙ্গা হতে পারে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধশালী ঐতিহ্যের জন্য পরিচিত। এইসব ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ ও তার প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন। রাজ্যে কালীঘাট ও তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, কোন্নগর এবং বিভিন্ন শক্তিপীঠের মধ্যে ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করে হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব রাখছি। একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একটা প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি হবে, যা ভ্রামরী দেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালতলা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সামাজিক ধর্মীয় চিন্তাভাবনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট আমাদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আমাদের সরকার দার্জিলিংকে একটি প্রধান ইকো অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্য বহনকারী পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রচেষ্টা করবে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং এক্সপেরিমেন্টাল ট্যুরিজম ক্যাম্পেইনের সাথে বহুমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করে এবং চা বাংলো বা পুরনো আমলের পরিকাঠামোগুলো ঐতিহ্য মানচিত্র করে হেরিটেজ ম্যাপিং করে কাজ করা হবে। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় 146 পাতায় ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপর একটি নতুন টাইগার সাফারি তৈরি হবে। আমাদের নীতিগুলি সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, নাট্যচর্চা, লোক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, আধ্যাত্মিক পর্যটন, ভাষা রক্ষা এবং সৃজনশীল শিল্পক্ষেত্রগুলো এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্য করবে। আগামী দিনেও যাতে বাংলা ধীশক্তি ও শৈল্পিক ধারা আরও এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে। বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একটা আধুনিক মিউজিয়াম কাম কালচারাল সেন্টার স্থাপন করা হবে। একটা টেগোর কালচারাল সেন্টার স্থাপন করা হবে।
তাঁত ও হস্তশিল্প সমৃদ্ধ ও বহু পুরনো ঐতিহ্যের জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত, যার সুনির্দিষ্ট শিল্পগুলি এ রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্র ও জনসম্প্রদায়ের জন্য সঙ্গে আমাদের ভাব জড়িয়ে আছে। ভারত সরকারের একটি জেলা একটি পণ্য, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব ঐতিহ্য, কৃষিজাত পণ্য, খাবার প্রক্রিয়াকরণ, তাঁত ও হস্তশিল্পীর প্রসারের লক্ষ্যে 23টি জেলার প্রত্যেকটি দিকে পণ্যগুলি বেছে নেওয়া হয়েছে। 1.5 একরের বেশি জায়গার উপর PM একতা মল অধীনে এই 23টি জেলার একটা জেলা একটা পণ্য প্রসারের জন্য বাণিজ্যিক স্টল তৈরি করা হবে। এর জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মশতবার্ষিকী এই বছর। তার জন্মদিন 6 জুলাইকে স্মরণীয় করে রাখতে এখন থেকে এই দিনটি রাজ্য সরকারের ছুটি হিসেবে ঘোষণা করা হচ্ছে। জিরাটে একটি 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে এবং তার পৈতৃক বাড়ি, এটা আমার মামার বাড়ির ব্যাপার একটা, পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই জন্য 200 কোটি টাকা আমরা বরাদ্দ করছি। রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি ও রাজবংশী লোকশিল্পদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা আমরা বরাদ্দ করছি। এইভাবে কুড়মালি ভাষা, কুর্মী একাডেমি ও কুর্মী লোকশিল্পদের উন্নয়নের জন্য আরো 50 কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো বা যা চালু, এটা আমি এখন আসছি কর সংক্রান্ত প্রস্তাবে, রেভিনিউ প্রপোজালস। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো যা চালু করা হবার সময় থেকে পর্যন্ত আজ মোটামুটি অপরিবর্তিত আছে। এটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্সের কথা বলছি আমি। বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের করদাতা নাগরিকদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তার সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন আছে। বৃত্তিকর কাঠামো সরলীকরণ করার জন্যে এই ভিত্তিতে আমরা মাসিক স্ল্যাবটা 10,000 থেকে বাড়িয়ে 20,000 করে দিয়েছি। আর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে লোকেদের যারা রিটার্নস দেয় ওটা বছরে একবার দিতে হবে। আর BSF এবং CRPF জওয়ানদের এটা থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। আমাদের সরকারের ইজ অফ ডুইং বিজনেস, আস্থাভিত্তিক শাসন ব্যবস্থা এবং নিয়ন্ত্রক ব্যবস্থার সরলীকরণের জন্য প্রতি দায়বদ্ধতা আরও এগিয়ে নেবার জন্যে আমি বৃত্তিকর আইনে শাস্তি হিসেবে কারাবাসের বিধি রদ করে শুধুমাত্র আর্থিক জরিমানার মাধ্যমে কর ফাঁকি রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রয়েছে, মানে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হলো। West Bengal excise procedure for grant functioning of license and payment fees for industrial use rules অধীনে ইন্ডাস্ট্রিয়াল স্পিরিট থেকে পোটেনাইজ মেডিসিন তৈরি করতে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারীরা নির্ধারিত ফি দিয়ে এক্সাইজ ডাইরেক্ট থেকে লাইসেন্স নিতে হয়।
আমাদের মনে হয়েছে যে এই শিল্পে বহু বছর ধরে রাজ্যে অনেক চাকরির সুযোগ এবং অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি করেছে এবং তাদের ওপর লাইসেন্স নেওয়ার এই নিয়মতান্ত্রিক বোঝা এড়ানো সম্ভব। আমি লাইসেন্স প্রথা তুলে তাই এই রুলে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যবস্থা করছি। আরেকটাও বলছি যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। আর কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্র ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষের দিকে আসছি। এই বাজেটে আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। আমি মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্তকে। পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালনার নিয়মাবলীর নিয়ম 212 অনুসারে 25শে জুন 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দ হ্রাসের প্রস্তাবের নোটিশ এই সচিবালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ও সরকারের বাজেট পেশ হলো, যে বাজেটটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে জনদরদি এবং মানুষের পক্ষে বাজেট হলো, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, জনদরদি বাজেট বলতে যেটা বোঝায় রুটি কাপড়া আর মকান, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চাই রুটি অথবা ভাত এবং বাড়ি এবং কাপড়, তার সঙ্গে জল এবং বিদ্যুৎ। এই বাজেটটা অবশ্যই জনদরদি বাজেট। কেন না, আমি দেখলাম বাজেটের মধ্যে যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গকে ঢেলে সাজানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আজকে যারা সরকারি চাকরি করেন ডিএ আটকে ছিল, তবে 38% ডিএ পাবেন, যেটা রেকর্ড। পশ্চিমবঙ্গে গত বামফ্রন্টের 35 বছর
প্লাস বিজেপি, এদের হচ্ছে 15 বছর তৃণমূলে, কিন্তু ডিএ বামফ্রন্টটা বলে পেত, কিন্তু এতটা নয়। আর তৃণমূলের আমাদের ডিএ নিয়ে বিরাট মামলা টামলা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কন্টেম্পট অফ কোর্ট, কিন্তু কিছু দেয়নি। এই গভর্নমেন্ট এসেই বললো 38% ডিএ দেবে। আমি যবে থেকে যুবক হয়েছি, আজকে আমার বয়স মোটামুটি ভাবে হচ্ছে 56-57 বছর বয়স, তবে থেকে শুনছি মালদাতে এয়ারপোর্ট হবে, অথচ আজ পর্যন্ত মালদাতে প্রতিবারই কিছু কিছু মিস্ত্রি লাগে, আবার বন্ধ হয়ে যায় কাজ, কিছুই হয় না। মালদাতে এয়ারপোর্ট হচ্ছে, এর থেকে ভালো কিছু কি হবে? শুধু তাই নয়, মেট্রো হচ্ছে, দুর্গাপুর আসানসোলের মতো জায়গা মেট্রো, দুর্গাপুর আসানসোলের মেট্রো, অর্থাৎ শুধু মেট্রোটাকে কলকাতার মধ্যে থাকলো না, শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো হচ্ছে। চিন্তা করুন, ঘাটাল মাস্টার প্ল্যান এবং ময়ূরাক্ষী প্ল্যান, তার পেছনে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের দেব বলেছে যদি বিজেপি এটা করে দিতে পারে, প্রয়োজন করলে বিজেপিতেও জয়েন করতে পারে, কারণ দেব ঘাটাল মাস্টার প্ল্যান বানানোর উদ্দেশ্যেই কিন্তু তৃণমূলে ঢুকেছিল, তার ঘাটাল মাস্টার প্ল্যান জীবনে হয়নি। এবং এই যে আজকে যারা সিভিক ভলেন্টিয়ার, এই সিভিক ভলেন্টিয়ারদের টাকা বেড়ে গেল, কিন্তু আমি একটা জিনিস মনে করি, আমি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, যারা সিভিক এটা কিন্তু নট কনস্টিটিউশনাল পোস্ট, এটা কোনো সরকারি পোস্ট নয়, এটা তৃণমূলে ক্রিয়েট করা। অতএব তাদেরকে সুযোগ দাও, পুলিশের পরীক্ষা নাও, আপনি স্যার পুলিশের পরীক্ষা নিন, পুলিশের পরীক্ষা নিন, কনস্টেবল, হোমগার্ড, এসআই, এএসআই এর পরীক্ষা নিন, এবং এই যে সমস্ত ইয়েরা আছেন মানে সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে সুযোগ দিন পরীক্ষা দেওয়ার। কেননা থানার অবস্থা কিন্তু ভালো নয়, থানাতে মাত্র 2টো গাড়ি দেওয়া হয়, আইসি কে আরো 4টে গাড়ি ম্যানেজ করতে হয়, তার জন্যই কিন্তু থানাকে ঘুষ খেতে হয়। তেল দেওয়া হয় না ঠিক করে, তেল দিতে গেলেই হচ্ছে যদি তেল দিতে হয়, তেল ওদেরকে ঘুষ খেয়ে ম্যানেজ করতে হয় তেল। তো এরকম একটা অবস্থা আমি মনে করি থানার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। আরো পুলিশ অফিসার প্রয়োজন, মানে অর্ধেকেরও কম পুলিশ অফিসারদের থানা চালানো হয়। কিন্তু এই বাজেটে রিক্রুটমেন্টের জন্য, হ্যাঁ, এই বাজেটে আমি দেখলাম যে 1 লক্ষ মানে পোস্ট ভ্যাকেন্ট রয়েছে, শূন্য পদ রয়েছে, সেই 1 লক্ষ শূন্য পদকে তারা পরীক্ষা নিয়ে ইমিডিয়েট চাকরি দেবে। দারুণ খবর, দারুণ দারুণ খবর। এবং শুধু তাই নয়, এই যে 26,000 শিক্ষকের চলে গিয়েছিল চাকরি, সেখানেও 50,000 শিক্ষকের ভ্যাকেন্সি রয়েছে, 50,000 শিক্ষকের ভ্যাকেন্সি, 26,000 চলে গেছে চাকরি, ভ্যাকেন্সি 50,000, সেই 50,000 ভ্যাকেন্সি পূর্ণ করবে। নতুন শিল্প আমাদের যে দরকার, আগেও বলেছি আমি, যে যেখানে যেখানে যেটা জিনিস ভালো, মালদাতে আম আছে, পুরুলিয়ায় খনিজ আছে, দুর্গাপুরে আছে, আসানসোলে আছে, রানীগঞ্জে আছে, এবং জলপাইগুড়িতে রয়েছে, কুচবিহারে আছে, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো আছে। এই সমস্ত জায়গাগুলোতে যেখানে যা মিনারেলস আছে, যেখানে ফল আছে, কোথাও ফুল আছে, যেমন দার্জিলিং এর কালিম্পং কার্সিং চা আছে, এগুলোর ওপরে শিল্প ইমিডিয়েট করতে হবে। কারণ ইমিডিয়েট শিল্প না করলে পশ্চিমবঙ্গটা হয়ে গেছে এখন হচ্ছে লেবার কারখানা, অর্থাৎ পরিযায়ী শ্রমিক কারখানা। তৃণমূল এটা বানিয়েছে, তৃণমূলের অবদান, পরিযায়ী শ্রমিক কারখানা, পরিযায়ী শ্রমিকদের জন্য তো ব্যবস্থা করছে, এবং সেই জায়গাটাকে কিন্তু ইমিডিয়েট কলকারখানা করে, ফ্যাক্টরি করে, ইন্ডাস্ট্রি করে, যে সমস্ত মানুষরা আজকে শিক্ষিত বেকার বা অশিক্ষিত বা স্কিল্ড আনস্কিল্ড, প্রত্যেকে যেন কাজ পায়, সেই জায়গাটা দেখতে হবে। সেটাও শুভেন্দুবাবু বলেছেন যে যতগুলো ভ্যাকান্সি আছে গভর্নমেন্ট সেক্টরে, সেগুলো তারা সমস্ত ভ্যাকান্সিগুলো পূর্ণ করবেন। কতটা আশাবাদী আপনি? আমি প্রচন্ড ভাবে আশাবাদী। শুধু একটা ব্যাপারে আমি আশাবাদী নই, সেটা হচ্ছে যেটা বাজেটের মধ্যে দেওয়া নেই, সেটা হচ্ছে আজকে যদি মালদার গৌড়, আদিনা, পান্ডুয়া এগুলোর মতন জায়গা, আদিনা মানে আদিনাথ মন্দির
আবার আদিনা মসজিদ। তো ঘটনা হচ্ছে এইসব জায়গাগুলো যদি ইউপিএ থাকতো তাহলে কিন্তু আজকে এটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মালদার মতন জায়গাটা, রামকেলি, মালদা কিন্তু পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যেত। কিন্তু এই যে ব্যাপারে, এটা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাজ, কিন্তু এই ব্যাপারে কিন্তু আমি মনে করি কোনো বাজেটে উল্লেখ নেই। ইমিডিয়েট মুখ্যমন্ত্রী সাহেবের উচিত যে মালদাতে এসে গৌড়ের পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে দেখা, বই দেখে সেই পুরনো ইনফ্রাস্ট্রাকচার দেখে গৌড়টাকে পুনর্নির্মাণ করা, আদিনাটাকে পুনর্নির্মাণ করা, এবং যেটা দরকার সেটা হচ্ছে আদিনা মসজিদটাকে ভেঙে সেখানে আদিনাথ মন্দির যেটা আগে ছিল পাশে আবার একটা আদিনা মসজিদ বানিয়ে দেওয়া। মসজিদ ভাঙলে মসজিদ বানিয়ে দিতে হবে, মন্দির ভাঙলে মন্দির বানিয়ে দিতে হবে। আর একটা কথা হচ্ছে যেটা পান্ডুয়া, রামকেলি, এগুলোকে তাদের জায়গা, পুরনো পুরনো সব জায়গা হয়ে আছে, এগুলোকে কোনো ঐতিহাসিক গুরুত্ব দেওয়া হয় না। সেজন্য ঐতিহাসিক গুরুত্ব দেওয়া আছে। মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, এইসব জায়গাগুলোকে যদি ঐতিহাসিক গুরুত্ব দেয় গভর্নমেন্ট, তাহলে কিন্তু মালদা মুর্শিদাবাদ দুটো জেলায় পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যাবে। তাদের রাজ্যের রাজস্ব আদায় হবে, এবং টুরিস্ট স্পট হিসেবে বাড়বে, হোটেলের ব্যবসা বাড়বে, সমস্ত বাড়বে। আর একটা ব্যাপার হচ্ছে যে টোটোর সংখ্যাটাকে পারমিট ওয়াইজ করতে হবে, অর্থাৎ এরিয়া ওয়াইজ। মালদা শহর শুধু নয়, বিভিন্ন জেলাগুলো দেখিয়ে দেখুন করে দিয়েছে যে এনেছে যে টোটো উঠবে না, গলিগলিতে চলবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি এত বেশি টোটো চলে যে যারা বাইক এবং যারা গাড়ি আছে বা বড় ভেহিকল, চলতে খুব অসুবিধা হয়। তো সেইটা যদি উনি করতে পারেন, হ্যাঁ উনি যদিও বলেছেন যে গলিতে গলে টোটো চলবে, কিন্তু তারাও আবার সংসার চালায় টোটো চালিয়ে। তো সেই জায়গাটা দেখতে হবে, যদি এরিয়া ওয়াইজ ভাগ করে দেওয়া যায় টোটোটাকে তাহলে অত্যন্ত ভালো হবে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে মেডিকেল কলেজগুলোর কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি নেই। হার্টের প্রবলেম হলো, লাংসের প্রবলেম হলো, ব্রেনের প্রবলেম হলো, কিডনির প্রবলেম হলো, মালদাতে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। শুধু মালদা বলে বলছি না আমি, বিভিন্ন জেলাতে, আপনি শিলিগুড়ি যান, জলপাইগুড়ি, সব জায়গায় চিকিৎসা, একটু যদি রুগী ক্রিটিক্যাল হয়ে যায় তাহলে তারা রেফার করতে হয়, না হয় রুগীকে মেরে দেয় এখানে। তো এই জায়গাটা, এই ব্যাপারটা, অর্থাৎ বড় বড় হসপিটালে বিল্ডিং আছে, কিন্তু প্রপার যে তার যে টেকনিশিয়ান, প্রপার ডক্টরস, স্পেশালাইজেশন ডক্টর, কেন আমাকে হার্ট অ্যাটাক হলে আমাকে বাইপাস করতে কলকাতা, দুর্গাপুর ছুটতে হবে? কেন এটা এখানে নেই? কেন মালদার মতো, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো জায়গাতে নেই কেন? কুচবিহার নেই কেন? সেই জায়গাটাকে সুরেন্দ্রবাবুকে দেখতে হবে যে মেডিকেল কলেজ শুধু বিল্ডিং থাকা চলবে না, তার প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার, ইকুইপমেন্ট দরকার। শুধু তাই নয়, আজকে আইসিইউ যেটা আছে বলছি আমি, মেডিকেল কলেজগুলোতে আইসিইউগুলোকে ভেন্টিলেশন সিস্টেমটাকে উন্নত করতে হবে। এই দুদিন আগে আমার ভাই মারা গেল শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে। মালদাতে ভালো ট্রিটমেন্ট নেই। মালদাতে মানে কোনো হসপিটালে সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। সোনস্কারে ভর্তি করলাম, সোনস্কারে ডাক্তার, নার্সিংহোমগুলোর যে অবস্থা, ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদায়, কিন্তু প্রপার যে মেডিকেশন, প্রপার যে ইউটিলাইজেশন অফ দ্য মেডিকেশন, প্রপার ইকুইপমেন্টস, প্রপার ডক্টরস, প্রপার নার্স, কিচ্ছু নেই। এইগুলোকে ওয়েল এডুকেটেড ডক্টরস, স্পেশালিস্ট ডক্টরস, হার্ট, কিডনি, ব্রেন, নার্ভ, এগুলো দিতে হবে। মানে প্রত্যেকটা জেলায় অ্যাভেলেবেল দরকার। হ্যাঁ, যাতে আমাকে একটা ছোটখাটো ব্যাপার হলেই কলকাতা ছুটতে হবে। কেন ছুটতে হবে? আমাকে বেরোয় ছুটতে হবে, ব্যাঙ্গালোর ছুটতে হবে। এই জিনিসটাই কিন্তু অতি সত্তর করতে হবে। না হলে কিন্তু যেমন আমার ভাই দুদিন আগে মারা গেল, ওরকম আরো কতজনের যে কোল খালি হবে তার কোনো ঠিক নেই।